হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। আজকে আমরা 2023 সালে এসএসসি এমটিএসসি জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 9 নিয়ে আলোচনা করব, যা 4ই মে 2023-এর শিফট 3-তে এসেছিল। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, মল্লিকা সারাভাই 2010 সালে ভারত সরকার কর্তৃক মর্যাদাপূর্ণ ড্যাশ পুরস্কার পেয়েছিলেন? পদ্মভূষণ, পদ্মবিভূষণ, জ্ঞানপীঠ না ভারতরত্ন? মল্লিকা সারাভাই 2010 সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন। অপশন এ। মল্লিকা সারাভাই হলেন একজন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী এবং তার জন্মস্থান গুজরাটের আহমেদাবাদ। তিনি একজন অভিনেত্রীও বটে। তিনি মৃণালিনী সারাভাই এবং বিক্রম সারাভাইয়ের কন্যা। মল্লিকা সারাভাই একজন দক্ষ কুচিপুড়ি এবং ভরতনাট্যম নৃত্যশিল্পী। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে স্থানীয় বজ্রঝড় কী নামে পরিচিত? লু, চিনুক, আমের ঝর্ণা? এটা হবে ম্যাঙ্গো শাওয়ার না কালবৈশাখী? পশ্চিমবঙ্গে স্থানীয় বজ্রঝড় কালবৈশাখী নামে পরিচিত। এটি সাধারণত গ্রীষ্মকালের বিকেলে হয়ে থাকে। পরের প্রশ্ন, পণ্ডিত কিষাণ মহারাজ ছিলেন একজন বিখ্যাত ভারতীয় ড্যাশ শিল্পী? সেতার, সারঙ্গী, বাঁশি না তবলা? পণ্ডিত কিষাণ মহারাজ একজন বিখ্যাত ভারতীয় তবলা শিল্পী ছিলেন। অপশন ডি। পরের প্রশ্ন, ভাইসরয় কার্জন কোন সালে বাংলা ভাগ করেন? 1905, 1901, 1907 না 1903? কার্জন বাংলা ভাগ করেছিলেন 1905 সালে। অপশন এ। এই বঙ্গভঙ্গের পরেই বাংলায় স্বদেশী আন্দোলন চালু হয়। পরবর্তীকালে 1911 সালে লর্ড হার্ডিঞ্জ বঙ্গভঙ্গ রদ করেন। পরের প্রশ্ন, লোহার উপর দস্তার স্তর জমা করার প্রক্রিয়াকে কি বলে? গ্যালভানাইজেশন, পরিস্রাবন, অবক্ষেপণ না স্ফটিকীকরণ? লোহার উপর দস্তার স্তর জমার প্রক্রিয়াকে বলা হয় গ্যালভানাইজেশন। অপশন এ। এটা করা হয় লোহাকে মরচে পড়ার হাত থেকে বাঁচানোর জন্য। পরের প্রশ্ন, তৃতীয় পৃথ্বীরাজ আফগান শাসক সুলতান মোহাম্মদ ঘুরিকে কোন সালে পরাজিত করেন? 1191, 1292, 1192 না 1291? তৃতীয় পৃথ্বীরাজ অর্থাৎ পৃথ্বীরাজ চৌহান আফগান শাসক সুলতান মোহাম্মদ ঘুরিকে 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধে হারিয়েছিল, কিন্তু ঠিক তার পরের বছর 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেন। পরের প্রশ্ন, নিচের কোনটি কোষের তিনটি প্রধান অংশের একটি নয়? নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, ভ্যাকিউল না কোষ পর্দা? কোষের তিনটি প্রধান অংশ হল নিউক্লিয়াস, সাইটোপ্লাজম এবং কোষ পর্দা। প্রধান অংশ নয় ভ্যাকিউল। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের চতুর্থ অংশে কার বিধান রয়েছে? মৌলিক কর্তব্য, রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি, মৌলিক অধিকার না ইউনিয়ন নির্বাহী? চতুর্থ অংশে রয়েছে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি। অপশন বি, অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, যা রয়েছে আর্টিকেল 36 থেকে 51-এর মধ্যে। মৌলিক কর্তব্য এগুলি রয়েছে পার্ট 4A তে। আর্টিকেল হলো 51A। মৌলিক কর্তব্যের সংখ্যা 11টি। মৌলিক অধিকার রয়েছে পার্ট 3-তে। আর্টিকেল হলো 12 থেকে 35। এবং ইউনিয়ন নির্বাহী বা ইউনিয়ন এক্সিকিউটিভ এটি রয়েছে পার্ট 5-এ। পরের প্রশ্ন, নিচের কোনটি সাঁতার প্রতিযোগিতার বৈধ স্ট্রোক নয়? বেস স্ট্রোক, ফ্রন্ট স্ট্রোক, লেগ স্ট্রোক না ব্যাক স্ট্রোক? সাঁতার প্রতিযোগিতায় বৈধ স্ট্রোক নয় ব্যাক স্ট্রোক। অপশন ডি। পরের প্রশ্ন, বজ্জী মহাজনপদের রাজধানী কী ছিল? হস্তিনাপুর, বৈশালী, উজ্জয়িনী না রাজগৃহ? বজ্জী মহাজনপদের রাজধানী ছিল বৈশালী। অপশন বি। ভারতে যে ষোড়শ মহাজনপদ ছিল সেই ষোড়শ মহাজনপদের রাজধানীগুলো একবার দেখে নেওয়া যাক। কাশীর রাজধানী ছিল বারাণসী, কোশলের শ্রাবস্তী, অঙ্ঘোর চম্পা, মগধের রাজগৃহ, বজ্জীর বৈশালী, মল্লর কুশিনাড়া, ছেদির সতীভাতি, বৎসর কৌশাম্বী, কুরুর ইন্দ্রপ্রস্থ, পাঁচলার কাম্পাল্লিয়া, মৎসর বৃহৎনগর, শূরসেনের মথুরা, আশাকার পৈঠান, অবন্তীর উজ্জয়িনী, গান্ধারের তক্ষশিলা এবং কম্বোজের পুঞ্চ। পরের প্রশ্ন, নটি নিচের কোন রাজ্যের লোকনৃত্য? হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ না অন্ধ্রপ্রদেশ? নটি হিমাচল প্রদেশের লোকনৃত্য। অপশন এ। পরের প্রশ্ন,
তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দিরটি কোন শাসকদের দ্বারা নির্মিত হয়েছিল? চোল, চান্দেলা, পল্লব না সোলাঙ্কি? তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দিরটি চোল রাজবংশের রাজারা বানিয়েছিলেন। অপশন এ। এটি বানিয়েছিলেন রাজা প্রথম চোল। তিনি 1010 খ্রিস্টাব্দে এটি সম্পন্ন করেন। 2010 সালে এটি 1000 বছর পূর্ণ করে। মন্দিরটি 1987 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অংশ হিসেবে স্বীকৃতি পায়। বৃহদেশ্বর মন্দির হলো একটি হিন্দু মন্দির যা ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত। এই মন্দিরটির আরেকটি নাম পেরুভুদাইয়ার কোভিল। পরের প্রশ্ন, যে সকল জীব উদ্ভিদ দ্বারা সরবরাহকৃত খাদ্য গ্রহণ করে তাদেরকে কি বলে? ফটোট্রফ, হেটারোট্রফ, অটোট্রফিক না স্যাপ্রোফাইটস? যে সকল জীব উদ্ভিদদের দ্বারা সরবরাহকৃত খাদ্য গ্রহণ করে তাদের বলে হেটারোট্রফ। অপশন বি। এবং গাছ যেহেতু নিজের খাদ্য নিজে বানিয়ে নেয় তাই উদ্ভিদদেরকে বলা হয় অটোট্রফিক। পরের প্রশ্ন, কৃষি শুমারি ভারতে কত বছরের ব্যবধানে পরিচালিত হয়? 6 বছর, 5 বছর, 4 বছর না 10 বছর? ভারতবর্ষে কৃষি শুমারি প্রতি 5 বছর অন্তর পরিচালিত হয়। অপশন বি। পরের প্রশ্ন, পৃথিবীর পৃষ্ঠে যে শক্তিগুলি কাজ করে তাকে কি বলে? ঘর্ষণ শক্তি, এন্ডোজেনিক শক্তি, প্রচলিত শক্তি না এক্সোজেনিক শক্তি? পৃথিবীর পৃষ্ঠে যে শক্তিগুলি কাজ করে তাদেরকে বলা হয় এক্সোজেনিক শক্তি। অপশন ডি। এবং ভূপৃষ্ঠের মধ্যে যা কাজ করে তাদেরকে বলা হয় এন্ডোজেনিক শক্তি। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন দশকে ভারতীয় জনসংখ্যার নেতিবাচক বৃদ্ধির হার ছিল? 1911 থেকে 1921, 1941 থেকে 51, 1961 থেকে 71, 1921 থেকে 31? ভারতীয় জনসংখ্যার নেতিবাচক বৃদ্ধি ছিল 1911 থেকে 1921-এর দশকে। অপশন এ। সেই জন্য 1921 সালকে দ্য ইয়ার অফ ডেমোগ্রাফিক ডিভাইড বলা হয়ে থাকে। এই 10 বছরে ভারতীয় জনসংখ্যার বৃদ্ধি ছিল -0.31%, অর্থাৎ বৃদ্ধি তো হয়নি, উল্টে জনসংখ্যা কমে গেছিল। পরের প্রশ্ন, নিম্নলিখিত আইনগুলির মধ্যে কোনটি ভারতে ব্রিটিশ সরকার ও ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল? পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 সাল, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন 1919, চার্টার অ্যাক্ট 1793 না চার্টার অ্যাক্ট 1813? ব্রিটিশ সরকার এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা ভারতবর্ষে দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। অপশন এ। এবং এই দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থা সমাপ্ত হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858-এ, অর্থাৎ সিপাহী বিদ্রোহের পরের বছরের ভারত শাসন আইনের মাধ্যমে। পরের প্রশ্ন, জাতীয় জলপথ বা ন্যাশনাল ওয়াটারওয়ে 2 হল কোন নদীর সাদিয়া ধুবড়ি প্রসারিত? ব্রহ্মপুত্র, গঙ্গা, সোন না কৃষ্ণা? জাতীয় জলপথ 2 বা ন্যাশনাল ওয়াটারওয়ে 2 এটি ব্রহ্মপুত্র নদীর উপর প্রসারিত। অপশন এ। এই পুরো জলপথটাই অসমের মধ্যে রয়েছে। অসমের ধুবড়ি থেকে সাদিয়া পর্যন্ত বিস্তৃত। এর দৈর্ঘ্য হল 891 কিলোমিটার। এটি 1988-তে জাতীয় জলপথ ঘোষণা করা হয়েছিল। এবং ন্যাশনাল ওয়াটারওয়ে 1 বা জাতীয় জলপথ 1 এটি উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে পশ্চিমবঙ্গের হলদিয়া পর্যন্ত বিস্তৃত। এবং ন্যাশনাল ওয়াটারওয়ে 1 এর দৈর্ঘ্য হল 1620 কিলোমিটার। এটি গঙ্গা, ভাগীরথী, হুগলি নদীর উপর বিস্তৃত। পরের প্রশ্ন, ব্যাডমিন্টনে ডাবলস কোর্টের দৈর্ঘ্য ও প্রস্থ কত হতে হবে? ব্যাডমিন্টনে দু ধরনের খেলা হয়, একটা ডাবলস, একটা সিঙ্গেলস। ডাবলস কোর্টের দৈর্ঘ্য হয় 13.41 মিটার বাই 6.10 মিটার, অর্থাৎ 44 ফুট বাই 20 ফুট। এখানে অপশন বি হবে সঠিক। এবং ব্যাডমিন্টনের সিঙ্গেলস কোর্টের দৈর্ঘ্য হয় 44 ফুট এবং প্রস্থ হয় 17 ফুট, অর্থাৎ সিঙ্গেলস ম্যাচ এবং ডাবলস ম্যাচের লম্বা একই থাকে, কিন্তু চওড়াতে 3 ফুট বেশি হয় ডাবলসে। পরের প্রশ্ন, শিনজো আবে যিনি সম্প্রতি মারা গেছেন তিনি কোথাকার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন? উত্তর কোরিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া না থাইল্যান্ড? শিনজো আবে তিনি জাপানের একজন জনপ্রিয় প্রধানমন্ত্রী ছিলেন। অপশন বি। তিনি 2022 খ্রিস্টাব্দে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন। এবং 2022 সালে তিনি জাপানে গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরের প্রশ্ন,
ভারতীয় লেখক আর.কে. নারায়ণের বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে কোনটি রচিত? দ্য ডার্ক রুম, দ্য সুইটেবল বয়, আনঅ্যাকাস্টমড আর্থ না হাফ গার্লফ্রেন্ড? আর.কে. নারায়ণের লেখা হলো দ্য ডার্ক রুম, অপশন এ। দ্য সুইটেবল বয় এটি লিখেছেন বিক্রম সেঠ। আনঅ্যাকাস্টমড আর্থ এটা লিখেছেন ঝুম্পা লাহিড়ী। হাফ গার্লফ্রেন্ড চেতন ভগতের লেখা। পরের প্রশ্ন, নবরোজ বা নওরোজ উৎসব কোন সম্প্রদায়ের নববর্ষ হিসেবে পালিত হয়? বৌদ্ধ, পার্সি, সিন্ধি না জৈন? নবরোজ বা নওরোজ উৎসব এটি পার্সি সম্প্রদায়ের নববর্ষ হিসেবে পালিত হয়, অপশন বি। পরের প্রশ্ন, জাতীয় আয় অ্যাকাউন্টিংয়ে জিভিএ এর অর্থ কী? জিভিএ এর ফুল ফর্ম হলো গ্রস ভ্যালু অ্যাডেড, অপশন ডি। পরের প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মোট জনসংখ্যার ক্ষেত্রে উত্তরপ্রদেশের অবস্থান কত? চতুর্থ, প্রথম, তৃতীয় না দ্বিতীয়? 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতবর্ষে সবথেকে বেশি মানুষ বাস করে উত্তরপ্রদেশে, অর্থাৎ উত্তরপ্রদেশের স্থান হলো প্রথম, অপশন বি। দ্বিতীয় স্থানে আছে মহারাষ্ট্র, তৃতীয় স্থানে বিহার এবং চতুর্থ স্থানে পশ্চিমবঙ্গ। জনসংখ্যার দিক থেকে সবথেকে কম মানুষ বাস করে সিকিমে, আর সিকিমের আগে আছে মিজোরাম। আবার জনঘনত্বের দিক থেকে সবথেকে বেশি মানুষ বাস করে বিহারে, সেখানে প্রতি বর্গ কিলোমিটারে 1102 জন মানুষ বাস করেন। পশ্চিমবঙ্গ জনঘনত্বের দিক থেকে দ্বিতীয় স্থানে আসে, এখানে প্রতি বর্গ কিলোমিটারে 1029 জন বাস করেন। জনঘনত্বের দিক থেকে সবথেকে কম মানুষ বাস করে অরুণাচল প্রদেশে, সেখানে প্রতি বর্গ কিলোমিটারে 17 জন মানুষ বাস করেন। আবার জনঘনত্বের দিক থেকে কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি সবথেকে এগিয়ে রয়েছে, সেখানে প্রতি বর্গ কিলোমিটারে 11,297 জন বাস করে। আর জনঘনত্বের দিক থেকে সবথেকে কম কেন্দ্রশাসিত অঞ্চল হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সেখানে প্রতি বর্গ কিলোমিটারে 46 জন মানুষ বাস করেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।